আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার। আজকের অনুষ্ঠানে দর্শক, বাংলাদেশের জুলাই বিপ্লবের হাওয়া লেগেছে দিল্লিতে। মোটামুটি গত ৪৮ ঘন্টা ধরে উত্তাল দিল্লি এবং ইনকিলাব জিন্দাবাদ, আজাদি আজাদি এই স্লোগানে প্রকম্পিত হচ্ছে দিল্লির আকাশ বাতাস। মোদীর সরকার খুবই বিপর্যস্ত অবস্থায়। আহ, ককরোচ জনতা পার্টি নামে তরুণদের একটি গ্রুপ নেতৃত্বে এই আন্দোলন শুরু হয়েছে। নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আজকে আমার সঙ্গে এই বিষয়ে কথা বলতে যোগ দিচ্ছেন আপনাদের আহ, প্রিয় মানুষ, প্রিয় মুখ, আমার চ্যানেলের নিয়মিত অতিথি, বিশিষ্ট কলামিস্ট, মেরিন ইঞ্জিনিয়ার জনাব মিনার রশিদ। মিনার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কনক সারোয়ার ভাই, এবং এখন এই অনুষ্ঠান যারা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে প্রীতি আর শুভেচ্ছা। তো মিনার ভাই, প্রথমে আমি দর্শকদের একটু বলি যে ককরোচ জনতা পার্টিটা আসলে আহ, ভারতীয় যে জনতা পার্টি বিজেপি, বিজেপি তার আদলে ব্যঙ্গাত্মক একটি সংগঠন তৈরি হয়েছিল মে ২০২৬ সালে। এটা হচ্ছে অনলাইন বেসড একটা আন্দোলন শুরু হয়েছিল, কারণ ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বেকার বা হতাশ তরুণদের প্রসঙ্গে বলেছিলেন যে তারা হচ্ছে ককরোচ বা প্যারাসাইট। চিফ জাস্টিসের এই বক্তব্যের পরে তারা ভারতীয় জনতা পার্টিকে ব্যঙ্গ করে ককরোচ জনতা পার্টি নামে একটি সংগঠন গড়ে তোলে এবং প্রচুর তরুণের মনোযোগ আকর্ষণ করে। তারাই আজকের আন্দোলনের মূল জায়গাটায় আছে। এবং আমি যদি আপনাকে মিনার ভাই আলোচনার শুরুতে যদি একটু একটা ছবি, একটা ভিডিও দেখাই। তো এই ইনকিলাব জিন্দাবাদ তো আমাদের জুলাই বিপ্লবের সময়কার মানে মূল স্লোগানই হয়ে উঠেছিল, এবং আজাদিও। তো এই দুটো স্লোগানই কিন্তু আমরা দিল্লির এই বিক্ষোভে দেখছি। এই বিষয়টা নিয়ে আমরা একটা আলোচনা শুরু করি যে ধরেন, আহ, দিল্লিতে যখন এই স্লোগান ওঠে তখন সেটা হচ্ছে প্রগতিশীল স্লোগান, আর বাংলাদেশে যখন এই স্লোগান হয় তখন সেটা হচ্ছে পাকিস্তানি স্লোগান বা মৌলবাদীদের স্লোগান। তো সব মিলিয়ে আপনার কাছ থেকে একটু শুনি। এটা কনক ভাই, খুব ইন্টারেস্টিং একটা জিনিস আর কি, যে দেখেন এটা ইনকিলাব জিন্দাবাদ, আমাদের যে প্রগতিশীল যে এলিট শ্রেণীটা, এটা মনে দিয়েছিল যে এটা জঙ্গি বা এই টাইপের মানুষের পাকিস্তানি ভাবাপন্ন একটা স্লোগান, কিন্তু এদের নলেজ এত সেলো, এরা এটা জানেও না যে এই স্লোগানটা আসলে ছিল ইন্ডিয়ার যে স্বাধীনতা আন্দোলনের সময় ইনকিলাব জিন্দাবাদ আজাদি এই শব্দগুলি ছিল। এটা হয়তো উর্দু শব্দ হতে পারে, আর উর্দু হিন্দি তো একই ধরনের, প্রায় কাছাকাছি। তাদের এই নলেজটাও নাই। এটা কিন্তু চাপিয়ে দিয়েছিল আমাদের জুলাই আন্দোলনের যারা ছিল, এই যে মব বা অন্যান্য, এইটাকে খাটো করার জন্য। কাজে এইগুলি সবচেয়ে ভালো লেগেছে যে এটা এখন এদের গোচরে এসেছে, এদের যে আসলে একটা হলোনেস আছে চিন্তার ক্ষেত্রে, সেটা তুলে ধরেছে। এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয়ত, ইটস ভারতের জন্য আসলে কিছু শাস্তি, ন্যাচারাল শাস্তি মনে হয় ডিউ হয়ে আছে। এই যে আপনার মিলিয়ন্স অফ পিপল, এটা তো মানে কোটি কোটি মানুষ, আত্মা, এদেরকে মানে পদদলিত করে রাখা, এটা তো আজকের জন্য হয় না, এখন পর্যন্ত আপনার বিভিন্ন ভাবে আছে। মুসলমানদের তো এরা মানুষ বলেই গণ্য করে না, এবং তাদের যে নিজস্ব যে হিন্দু ধর্ম যারা নিচু শ্রেণীর, এদেরকেও তারা এক ধরনের, এই যে মনে করেন বা বিচারপতি সাহেব বলে ফেললেন, এটা এক ধরনের এক তুচ্ছার্থে, এবং ওইটাকে এরা ক্যাচ করে নিয়েছে। এবং এই যে এই ক্ষোভের সাথে ইতিমধ্যে যে একটা কি বলবো ঘনায়িত ক্ষোভ যে এটা ছিল সমাজের রন্ধ্রে রন্ধ্রে, সেটারই একটা বিস্ফোরণ ঘটেছে। কিন্তু এখনো হয়তো জানি না, হয়তো এটা এই বিস্ফোরণের ফলাফল কি হতে পারে, কোন দিকে টার্ন নিবে, এখনো আমাদের দেখতে হবে। তবে আন্দোলন সব মানে মোটামুটি বেশ ভালো পর্যায়ে আছে। এবং হ্যাঁ, আমি গতকাল দিল্লির পরে কলকাতায়ও অর্থাৎ স্টুডেন্টদের উপরে যখন পুলিশের ক্র্যাকডাউন হয়, মানে পুলিশ বেধড়ক পিটিয়েছে। এবং দর্শক, আপনারা অনেকেই জানেন যে জুলাই বিপ্লবের সময় যেমন বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, দিল্লিতেও ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে গতকাল রাতে, এটা হচ্ছে কলকাতার মানুষ গভীর রাতে রাস্তায় নেমে এসেছে।
পাশাপাশি বিভিন্ন শিল্পী, যারা সুশীল সমাজের মানুষ আছেন তারা ছাত্রদের সঙ্গে সমর্থন দিচ্ছেন, যোগ দিচ্ছেন। তো আ কি হতে পারে? মানে ভারতে কিন্তু মোদী সরকার যে খুব ভালো সুবিধাজনক অবস্থায় আছে তা কিন্তু না। মানে ধরেন এক শ্রেণীর উগ্র হিন্দু নেতাদের সমর্থন নিয়ে উনি কিন্তু ধরেন যে ভারতকে গণতান্ত্রিক ভারত বলা হতো, আ সেই গণতান্ত্রিক ভারতে ধরেন মত প্রকাশের জায়গাটাও এখন বিপর্যস্ত কিন্তু। তো সব মিলিয়ে আপনার এনালাইসিস কি? আপনার পর্যবেক্ষণ কি? কি না, হতে যাচ্ছে? এটা যে আসলে বিস্ফোরণটা হওয়ার সম্ভাবনা এই কারণেই রয়েছে, যেটা বললেন হয়তো ধরেন মুসলিম আমি যদি ধরি, প্রায় ৩০ কোটি বা আরো বেশি আছে। মুসলমানের সংখ্যাটা কমিয়ে দেখায়। এখানে প্রত্যেকটা মানুষই কিন্তু এক ধরনের চাপের বা এর মধ্যে আছে। এখন এদের একটা গ্রুপ আসলে খুব বেশি মানুষ দরকার পড়ে না। সমাজের হয়তো আপনার যদি কয়েক পার্সেন্ট মানুষ ঠিকভাবে রাস্তায় নেমে যায়, তাহলে যেকোনো বিপ্লব সফল হয়ে যায়। এটা মনে হয় 6% বা এরকম। এরাই কিন্তু অ্যাক্টিভ থাকে। কিন্তু এরকম কিন্তু এতটুকু ক্ষুদ্র মানুষ কিন্তু ইন্ডিয়ার সমাজে আপনার রয়েছে। মুসলিম আছে, তারপরে অন্যান্য যে বিরোধী দলগুলি আছে। কিন্তু তারপরে হয়তো তাদের তো দীর্ঘ ধরেন একটা আ নে যেটা ডেমোক্রেটিক সিস্টেম, এটা একেবারে ধ্বংস হয় নাই। এখনো কিছুটা রয়ে গেছে। তাছাড়া বাংলাদেশের কাছ থেকেও তারা হয়তো কিছুটা শিক্ষা নিবে। যে ক্র্যাকডাউন যদি আর বেশি করে ফেলি কোন পর্যায়ে চলে যেতে পারে। সম্ভবত ওই অবস্থায় যাবে না। এরা পলিটিক্যাল সেটেলমেন্ট এ চলে আসবে তাড়াতাড়ি। ওরা কিন্তু ওই একটা সুবিধাজনক অবস্থায় আছে যে বিপ্লব বা ওইটা হওয়ার আগেই সম্ভবত যে ইন্ডিয়ান ডেমোক্রেসি এটা তো দীর্ঘ সময়ের ওদের একটা চর্চিত ডেমোক্রেটিক সিস্টেম। এটাই হয়তো কাজ করবে আমার কাছে মনে হয়। যদি এটা অনেকটা সেফটি নেট বা সেফটি ভালভ হিসেবে কাজ করবে। একসময় হয়তো সেটা ব্লো করে যাবে। তো বিস্ফোরণ হয় না। সেফটি ভালভের কাজই হলো নিয়ন্ত্রিতভাবে এটাকে একটা ওই প্রেশারটাকে রিলিজ করে দেওয়া। সম্ভবত ওটাই কাজ করবে। ইন্ডিয়ার সমাজ ব্যবস্থা, ওদের গণতান্ত্রিক ব্যবস্থা বিজেপি প্রচুর ক্ষতি করেছে। আমার মনে হচ্ছে যে এখনো যদি হুঁশ থাকে ভালো হয়তো ব্যাক করতে পারবে। এখনো একটা সুযোগ রয়েছে। আর এবং যদি হয়তো গণতান্ত্রিক ব্যবস্থা এটাকে যদি আরো বেশি চাপাচাপি করে তখনই হয়তো বিস্ফোরণ হতে পারে। যেটা নির্ভর করে আ শাসক শ্রেণী এটাকে কিভাবে ট্রিট করেন বা কিভাবে ডিল করেন বিষয়টাকে। না, তবে আমি যদি আপনাকে একটু বলি যে আমি দেখছি যে ঘটনা যেদিকে যাচ্ছে আরকি। ধরেন আ আমি গতকাল আ আ আজকে সরকারি নিউজ দেখছিলাম যে এটা পুরান নিউজ। বিক্ষোভের রণক্ষেত্র দিল্লি, এবার বন্ধ হলো ইন্টারনেট। এটা আমাদের এবং তারা বলছে শাটডাউন ফ্যাসিজম, নট দ্য ইন্টারনেট। মানে ইন্টারনেট বন্ধ করো না, ফ্যাসিজম বন্ধ করো। ফ্যাসিজম বিদায় হও। হুম। তো মানে বাংলাদেশের আদলেই আসলে সবকিছু হচ্ছে এবং অগ্রসর হচ্ছে সেই দিকেই। হচ্ছে আমার মনে হয় যে একটা ওই যে জিনিসটা বললাম যে একটা ন্যাচারাল পানিশমেন্ট ডিউ হয়ে আছে। ওরা জি। মানুষের উপর এত অত্যাচার করেছে হুম, যে হুম। এটা মনে হচ্ছে আমি জানি না কোন ওরা করতে পারবে কিনা কিন্তু ওদের টোটাল আপনার যে গভর্নমেন্ট বা স্টেট মেকানিজম বা ইনস্টিটিউশন গুলি যে রয়েছে হুম, আমি হুম। বলি যে ওইটা এখনো বোধহয় এতটুকু ধ্বংস হয় নাই। যারা হয়তো রিকভার করতে পারে। না এটা তবে আমার একটা ধারণা আরকি। মিনা ভাই ধরেন এই যে আমি যদি দেখাই যে গতকাল কিন্তু মোদির বাসভবনের সামনে রণক্ষেত্র, প্রিয়াঙ্কা, অখিলেশ আটক, রক্তাক্ত রাহুল গান্ধী এবং আমি যদি এই ছবিটা দেখাই যে রাহুল গান্ধীকে তারা অজ্ঞাত স্থানে নিয়ে গেছে গ্রেপ্তার করে। তো তার মানে এটা কিন্তু ধরেন খুব ম্যাচিউরলি যে হ্যান্ডেল করা হচ্ছে তাও না কিন্তু। মানে রাহুল গান্ধীর এই দুটো ছবি আমি পত্রিকায় পেলাম। যে তাকে কিভাবে মানে সে আহত রাহুল গান্ধী এবং তাকে এভাবে নিয়ে যাওয়া হয়েছে। এবং তার পার্টি মেম্বাররা বলছে যে কোথায় নিয়ে গেছে তারা এখনো ট্রেস করতে পারেনি। তো আমার মনে হয় যে একই পথে হাঁটবে আর আমাদেরটা আছে না? আমাদেরটা আমাদেরটার না কিছু হয়তো আছেই। তারপরে আপনার তার পরামর্শ হয়তো নিচ্ছে এখন। তার রাস্তা হয়তো অনুসরণ করছে। কি মনে করেন আপনি? না ওইটাও আছে। আপনি যেটা বললেন ওই ফ্যাসিজম হিন্দুত্ববাদের সাথে তো ফ্যাসিজমের একটা সম্পর্ক আছে। এইজন্যই আরকি ওইদিকে হয়তো টার্ন করতে পারে। যদি না ওদের ওই যে সেফটি ভালভ বা সেফটি মেকানিজম দেয় যে স্টেটের যেগুলো আছে এগুলিকে কাজ করতে না দেয়। এটা এখনো কিন্তু ওই শর্তে। কিন্তু আমার মনে হয় যে এবার জনগণের বিজয় হোক। এটা আমাদের জন্যও ভালো। শুধুমাত্র ইন্ডিয়ার লোক না, আশেপাশে যারা আছে। ধরেন আমরা বাংলাদেশ, পাকিস্তান, নেপাল প্রত্যেকটা দেশের জনগণ চাচ্ছে একটা পরিবর্তন হয়ে এই হিন্দুত্ববাদ এখান থেকে চলে যাক। এটা কিন্তু সবাই কামনা করে। এটা যদি না করে সেটা হয়তো ইন্ডিয়া কিন্তু খন্ড হয়ে পড়ারও একটা সম্ভাবনা আছে। আপনি যে ওইটা দেখতেছেন, এই যে আমাদের দেশে দেখবেন, আমাদের যে মিডিয়াগুলির কথা বলতে হয়, ওরা বেলুচিস্তানের প্রবলেম এত বড় না। হঠাৎ হুম, করে দেখবেন যে আমাদের ৭১ টিভি মোজাম্মেল বাবুর গত পরশুদিন দেখলাম।
সে একেবারে বেলুচিস্তানের এক লিডারকে একটা এত হাইলাইট করছে এবং এরা অত্যন্ত উল্লসিত। বেলুচিস্তান হয়ে গেলে বেলুচিস্তানের সাথে ধরেন আমাদের তো এমন কোনো পাকিস্তানের সাথে এমন কোনো আমাদের আক্রোশ নেই এখন, তাই না? যে আমরা বা পাকিস্তান আবার ভাগ হোক বা সেটা আমাদের কোনো পড়বে না আমাদের স্বার্থে বা এমন কিছু করবে না, ভালো হবে না, খারাপও হবে না। কিন্তু ইন্ডিয়া যদি আপনি চিন্তা করেন, ইন্ডিয়া যদি এরকম খণ্ড বিখণ্ড হয়, তা আমার মনে হয় প্রতিবেশী সবাই কিন্তু খুব খুশি হবে, কারণ সে সবাইকে কিন্তু অনেক জ্বালা যন্ত্রণা করেছে। কাজেই আমাদের যেটা হয়েছে, আমরা যেটা অবজার্ভ করতেছি, এটা অবশ্যই আমরা সবচেয়ে ভালো হোক, ওদের তো পেইন দিয়ে আমাদের কোনো গেইন নাই। ইন্ডিয়া ভালো হোক, ও ভালো বিহেভ করুক, একজন সুপ্রতিবেশী সুলভ আমরা যেটা চাই ওরকম ব্যবহার করুক, আমাদের কোনো আপত্তি নেই। আমরা চাওয়া হলো ওইটাই, যে ইন্ডিয়া একটা ভালো অবস্থায় আসুক, ওখানে গণতন্ত্র আসুক, ওখানে যে এই যে প্রতিবেশীকে যে ফিঙ্গারিং করে বা সারাক্ষণ আপনার করে রাখে, এগুলি বন্ধ করুক। এগুলি যদি বন্ধ করে তাহলে আমরা ভালো হবো। ইন্ডিয়া যদি ভালো থাকে, আমাদের কিন্তু সবকিছু কন্ডিশনাল। এই যে আমাদের করে আমরা ইন্ডিয়ান বিদ্বেষী, সেটা না। এটা তো আমরা করতে বাধ্য হচ্ছি। আমাদেরকে এমন ভাবে ঠেলে দিয়েছে, শুধুমাত্র বাংলাদেশকে না, আশেপাশে যে সকল সব প্রতিবেশী রয়েছেন সবারই কিন্তু একই অবস্থা। কিন্তু আমরা তো ডেফিনেটলি আমরা প্রথমে যাব, হ্যাঁ ইন্ডিয়া ভালোভাবে এই সমস্যা থেকে উতরে আসুক, ওদের জনগণের আমরা কল্যাণ চাই, জনগণের কল্যাণ চাই, এবং ইন্ডিয়া ভালো হলে আমাদেরও ভালো, আমরা না, ওইটা চাই না। এবং ধরেন যে হ্যাঁ। এই যে গণবিস্ফোরণ বা যেটা হচ্ছে, ধরেন হাসিনা যে হুম। স্টাইলে বাংলাদেশে 17 বছর দমন করছে, মোদী কিন্তু তার থেকে কোনো অংশে কম না কিন্তু। এবং ধরেন যেটা ধরেন আমাদের প্রতিবেশী হিসেবে ভারতের যে গণতান্ত্রিক ক্যারেক্টার ছিল, আমরা চাই সেটাতে ফিরে যাক ভারত। এবং সেটা শুধু তো আমরা ফিরে যান, হ্যাঁ, সেটা আমাদের হবে। কোথায় হুম, বাংলাদেশ আর পাকিস্তান হচ্ছে তাদের মূল আক্রমণের জায়গা, আননেসেসারিলি। আপনি দেখেন হুম, হুম, হাসিনার হুম। নিয়ে কি করলো এবং হাসিনার নিয়ে তারা কিভাবে শেল্টার দিল, শুভেন্দু কিভাবে হাসিনাকে দেশে ফেরত পাঠানোর কথা বলছে। তো আমরা হাসিনার প্রসঙ্গটা নিয়ে কথা বলবো। এবং ধরেন এই আন্দোলনটা মানে গত দুদিন ধরে যেটি চলছে, এটি কিন্তু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে একটি প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে এই ককরোচ জনতা পার্টির এই আন্দোলন। তো বাংলাদেশেও আসলে শিক্ষামন্ত্রীকে নিয়ে কিন্তু কদিন আগে একটা মানে পদত্যাগের দাবি উঠেছে। যদিও সেই দাবি আমি সমর্থন করি না। জি। কিন্তু ধরেন শিক্ষাটাকে ধরেন হাসিনা কিন্তু শেষ করে দিয়ে গেছে। মানে হাসিনা একেবারে ওই যে অটো পাস, তারপরে এবং ওই হুম, সময় তো হুম। ধরেন পরীক্ষার খাতায় যেন সবাইকে পাস করায় দেওয়া হয়। এ প্লাস যেন এত পার্সেন্ট দেওয়া হয়। এরকম একদম সুনির্দিষ্ট নির্দেশনা দিয়ে হাসিনা তার পপুলারিটির জায়গাটা চিন্তা করছে যে এতগুলা ছেলে যদি আমি পাস করায় নিয়ে আসি, এরা খুশি হবে। এরকম একটা অবস্থা। তো সেই জায়গাটায় এই বাংলাদেশের এই শিক্ষামন্ত্রীর যে পদক্ষেপ, এটা অবশ্য আমিও সমালোচনা করছিলাম যে বৃষ্টির মধ্যে কেন আপনি পরীক্ষাটা কন্টিনিউ রাখবেন? মানে পুরা দেশ ডুবে আছে, ঢাকা শহর ডুবে আছে। সেখানে এখানেও দেখেন শিক্ষামন্ত্রী বলছেন যে তিনি ডিসি, এসপি বা যাদের সঙ্গে কথা বলেছেন সবাই বলছেন নো প্রবলেম, পরীক্ষা চলবে, বন্ধ হবে না। তো এখন এদের মধ্যে আগের সরকারেরও তো মানে বংশধরেরা আছে এখনো, তাই না? বিভিন্ন জায়গায়। তো আল্টিমেটলি ধরেন এই যে শিক্ষার্থীদের যে ক্ষোভ, এই ক্ষোভের দায়টা কিন্তু প্রধানমন্ত্রীর উপর পড়ছে কিন্তু। সরকারের উপরে পড়ছে। মানে শিক্ষামন্ত্রী কিন্তু এখানে সেকেন্ডারি হয়ে যাচ্ছেন কিন্তু। তো সব মিলিয়ে পরিস্থিতিটা আপনি কি মনে করেন? কিভাবে দেখেন? আচ্ছা, খনক ভাই এখানে বাংলাদেশ, ইন্ডিয়া দুটোর সাথে মিলাই হ্যাঁ, যদি হ্যাঁ, আপনি হ্যাঁ। দুটাকে আসলে ইন্ডিয়ার প্রেক্ষাপট এবং বাংলাদেশের প্রেক্ষাপট এটা সম্পূর্ণ ভিন্ন। আপনি কিছু কথা বলেছেন যেটা কি কারণে আসলে শিক্ষার এই মানে দুর্গতি বা দুরবস্থা সৃষ্টি হয়েছে বাংলাদেশে। আপনার এই কথা এবং আমাদের প্রাইম মিনিস্টার উনিও কিন্তু এটা বলেছেন যে পার্শ্ববর্তী একটা দেশের স্বার্থে দেশে ২ টা জিনিসকে ওরা ধ্বংস করেছে। একটা শিক্ষা ব্যবস্থা, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা। এটা অত্যন্ত কি বলবো একটা আ জেনুইন কথা উনি যে কথাটা বলেছেন। এটা থেকে আসলে আমাদের মূল সমস্যাটা। আর আমাদের শিক্ষামন্ত্রী আপনারা যদি খেয়াল করেন যে উনি কিন্তু আগেরবার শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। এমনি উনি শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের একটা সবচেয়ে বড় অভিশাপ। আমরা এই কথাটা কিন্তু খুব কম বলেছি। আমি জানি না বিএনপি মহলেও তাদের এই ক্রেডিটটা কেন কোন একটা কারণে খুব ওইভাবে বলতে পারে নাই। এটা কিন্তু একটা বিরাট ক্রেডিট ছিল। আপনারা জানেন বাংলাদেশে সেই 72 থেকে যে নকল বা এটা একটা অভিশাপ, নকলের অভিশাপ এই জাতির ঘাড়ে পড়েছে। বিশেষ করে এটা শুরু করেছে সেই আওয়ামী লীগ। তখন 72 তে এমন হয়েছে যারা বলা হতো যে আপনার টেবিল বেঞ্চ যারা ছিল এরাও পাস করে যাবে। এবং অনেক ধরনের মানে ফানি কাহিনী আছে। যে একজন হয়তো নকল আ আ করবে, পাশে দাঁড়িয়ে আছে। ও বলে দেয় কি লিখবো। A, B, C, D পুরা শব্দ
ই করতে পারে না। প্রত্যেকটা লেটার বলে দিচ্ছে আর ও লিখতেছে। পরে বলে যে, "তুই ফুল স্টপ দে।" ফুল স্টপ কি? নিভে ধইরা চাপ মার। ও চাপ মারতে কত পর্যন্ত নিভ ভেঙে গেছে। এখন এরা এই নিভ ভেঙে ফেলার সেটাই শুরু হয়েছে। এবং এটা শুরু হয়েছে আওয়ামী লীগের আমলেই। এবং এটা কন্টিনিউ ছিল ৭২ বলেন, ৭৩ বলেন একটা দীর্ঘ সময় এটা কিন্তু কন্টিনিউ হয়েছে। আমরা সেই নকলের অভিশাপ থেকে মুক্ত হতে পারি নাই। এমনকি ২০০১ সালে বর্তমান যে শিক্ষামন্ত্রী আছেন, উনি আসার পরে এই নকল উনি এবং ওনার তখনকার যে শিক্ষামন্ত্রী ছিলেন উভয়েরই সেটি ক্রেডিট ছিল। এই নকলের অভিশাপ থেকে জাতি মুক্তি পেয়েছে। এবং তখন এমনও ছিল যারা তখনকার মানে যাদের বয়স মোটামুটি কত হবে ৪০ বা ৫০ সবারই স্মরণে আছে। যে তখন কিন্তু আবার ছেলেমেয়েরা পড়ার টেবিলে বসেছে। এটা কিন্তু দিস ইজ হিজ ক্রেডিট। এখন এই ভদ্রলোকরে আপনারা যেভাবে আমি একটা দেখি খুব আনফরচুনেট যেসব শব্দ তার টোন নিয়ে যেভাবে কথা বলেন যে হ্যাঁ, উনি বলছেন নকল বন্ধ করো। দ্যাট ইজ রাইট। হয়তো একেকজনের টোন একেক রকম। এখন এটাকে যদি নকল করে এবং আমরা সবার প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে আমরা যদি এই ধরনের ট্রল বা এটা শুরু করি তাহলে কোনো সরকারি কাজ করতে পারবে না এবং কোনো মানুষ আসলে করতে পারবে না। কোনো ভালো মানুষ। এখন তো শিক্ষামন্ত্রী আপনাকে এই ক্রেডিট গুলি তো আগে ভাবতে হবে। এই লোক এই কাজটি করেছে। এখন যদি তাকে আপনারা ওয়াটারমেলন বলেন, তাকে আপনারা পরীক্ষা মিলন বলেন, এটা তো আসলে একটা জুলুম হচ্ছে। সবার প্রতি অনুরোধ হ্যাঁ, এই যে সোশ্যাল মিডিয়া এটাতে একটা আমরা এই ফেসিবাদদের আমাদের ঘাট থেকে আমরা সরাতে সক্ষম হয়েছি এই সোশ্যাল মিডিয়ার কারণে। আবার সবাইকে অনুরোধ করব এটা যেন আমাদের আবার মরণ ফাঁদ না হয়ে পড়ে। জাস্ট আমাদের একটু কেয়ারফুল হতে হবে। আমরা অনেককেই দেখেছি। এখন মনে করেন ট্রল শুরু করে দিলে এই বাচ্চাদেরকে দেখা যায় যে স্কুলের বাচ্চা ও লেখাপড়া জানে না কিন্তু সে শিখিয়ে দেয়। মানে মন্ত্রীর কি কাজ ওটা কিন্তু দেখেন বাচ্চারা অনর্গল বলে যাচ্ছে এবং আমরা ওই জিনিসগুলি শেয়ার করতেছি বা করতেছি। সেই সেই ছাত্রী বা ছাত্র দেখেন সে লেখাপড়া করবে না। কিন্তু সে শিখিয়ে দেয় শিক্ষামন্ত্রীর কি কাজ। সে কোনটা করলো না। এটা ভাই ডেঞ্জারাস অবস্থা। কাজে আপনারা আমি অনুরোধ করব কারণ আমি নিজেও শিক্ষার সাথে আপনারা হয়তো জানেন যে জীবনের প্রথমেই আমি কি বলবো 1990 থেকেই আমার জীবনের প্রথম ইনকাম দিয়ে আমি একটা স্কুল করেছি। এবং ওই স্কুল শুধুমাত্র স্কুলের যে আমি শুধু আর্থিক সেটা না আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। রাতের পর রাত দিনের পর দিন ছুটিতে আসতাম সবাই তো ফ্যামিলির সাথে ঘুরে বেড়াতো আর আমি এসে সেই স্কুলের ঝামেলা নিয়ে ব্যস্ত থাকতাম। সেটাই বলছি যে এখন এগুলি প্রত্যেকটা এটা যে এত জটিল আমি আপনাকে যে বলি জাস্ট একটু উদাহরণ হিসেবে বুঝতে পারবেন জটিলতাটা কিরকম। আমি তখন সভাপতি আমি একটা সিদ্ধান্ত নিলাম যে এইবার যারা টেস্ট পরীক্ষায় ফেল করবে কাউকে ফাইনাল পরীক্ষায় দেওয়া যাবে না। নিয়মই। আমি খুব কড়াকড়ি এটা অনেকে আসে আমার কাছে আমি বলছি না এটাকে করা যাবে না। আনফরচুনেটলি আমার এক কাজিন আমার এক বাবার কাজিনের মেয়ে সেও পরীক্ষার্থী। সেও কিন্তু ওইটাতে ফেল করেছে। তাই ও বারবার এসে বলছে আমার আব্বাকে বলছে আমাকে বলছে আমি এটা করি নাই। তারপর আব্বাকে বলে দেখি আব্বা খুব মন খারাপ করে ফেলছে। দেখেন সমস্যাগুলি কোন জায়গায়। আব্বা মন খারাপ করে ফেলছে আমি যাই আমার সেই চাচার বাসায় নিয়ে গেলাম। আমি ভাবছি যে আমি একটু কনভিন্স করতে পারি আমার চাচাকে আমি কনভিন্স করে ফেলবো না ও ভালো করে পড়ুক আগামী বছর সে ভালো করবে। আমি ওখানে যাওয়ার পর দেখি যে আমার চাচি তো আরো কান্নাকাটি শুরু করে দিলেন। আমার চাচার ডায়াবেটিস এবং প্রেশার সমস্ত কিছু মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিবেন এবং মেয়ে সুন্দরী ভালো একটা পাত্র এসেছে ওরা লেখাপড়ার চেয়ে তাড়াতাড়ি বিয়ে দিবে। এখন মনে করে যে আমি কোথায় করবো আব্বার দেখি মন খারাপ দেখেন সোশ্যাল সমস্যাগুলি কি। তখন আমি বাধ্য হয়েছি না আবার এটাকে রিল্যাক্স করতে। খেয়াল করে দেখেন আমাকে বাধ্য করেছে। কাজেই এই যে আপনি একটা কথা বলে ফেললেন একটা শিক্ষামন্ত্রী হিসাবে তার দেখেন আসলে কতটুকু জটিল মানে পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। এখন আমরা যদি অবিবেচকের মতো শুধু সমালোচনা করি ভিতরে কিছু না বুঝি বাংলাদেশের সোশ্যাল সমস্যাটা আপনি যখন কোনো কাজ করতে যাবেন সমালোচনা করেন কিন্তু খুব সহজ কিন্তু আপনি যখনই কোনো কাজ করতে যাবেন এবং ধরেন যে মিলন ভাই ব্যাপারে যে বিষয়গুলো আসছে যে আইন মন্ত্রণালয় মানে মিলন ভাই বলছে আমরা তো অনেক আগে থেকেই পরিচিত আর কি কারণ মাননীয় শিক্ষামন্ত্রী তো ধরেন ওনার নকলের জায়গাটা ধরেন এস্টাবলিশড উনি নকল বিরোধী একটা ভূমিকায় ছিলেন বা নকল মুক্ত হয়েছিল সবই ঠিক আছে কিন্তু এবারে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরে মানে ধরেন যে মাঝখানে কিন্তু ধরেন ২৫ বছর কিন্তু চলে গেছে মিনার ভাই মানে সোশ্যাল মিডিয়া ২০০১ সালে ছিল না এইভাবে তো ২৫ বছর পরে আমাদের ইয়াং জেনারেশনের মানে তারা যেভাবে একটা শিক্ষামন্ত্রীকে যেভাবে ট্রল করছে পাশাপাশি আপনি যদি দেখেন যে একটা পরীক্ষার্থী
সে শিক্ষামন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলে ওই টেলিফোন কথোপকথন সে পাবলিক করে দিচ্ছে। মানে এই যে আমার মনে হয় এই জায়গাগুলো মানে চেক করা উচিত। ধরেন আজকে তো আপনার সঙ্গে কেউ একজন মানে আপনার শুভানুধ্যায়ী হয়ে বা কোনো প্রয়োজন নিয়ে কথা বলে আপনি তার সঙ্গে খুব আন্তরিকভাবে কথা বলছেন। সেটাকে আপনি রেকর্ড করে মার্কেটে ছেড়ে দিল। মানে আগে পরে কিছু কেটে মূল একটা বিষয় ছেড়ে দিল অথবা পুরোটাই ছেড়ে দিল। তো এটা তো ধরেন আইন বিরুদ্ধ কাজ। আমি তো আপনার কথা আপনার অনুমতি ছাড়াও রেকর্ড করতে পারি না। তো সেখানে একজন পরীক্ষার্থী শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে তার কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিচ্ছে। মানে পরিস্থিতিটা আমি জাস্ট বোঝার চেষ্টা করলাম এবং আমি যতটুকু জানি যে এখন পর্যন্ত এটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত অবশ্যই। এবং আমি তো দেখছি যে এখানে আবার ধরেন এক গ্রুপ ধরেন এই যে আমি যেটা ১ম এ বলছিলাম যে ধরেন ডিসিএসপি দের একটা অংশ কিন্তু এখনো মানে আওয়ামী লীগের দ্বারা পরিপুষ্ট বা ওই সেই ঘরানার এটা লোক। মিসগাইড করেছে। এটা তারা স্পষ্ট। মিসগাইড করছে। আপনি বলেছেন, আমিও উল্লেখ করেছি। জি। তারা প্রথমত মিসগাইড করছে। তো তার মানে হুম। হচ্ছে যে এর মধ্যে ধরেন এই টেলিফোন কথোপকথন নিয়ে দেখলাম কি চিকেন পার্টি নাকি একটা বাংলাদেশে ককরোচ পার্টির মতো চিকেন পার্টির একটা ব্যানারে কিছু হওয়ার চেষ্টা করলো। পরের দিন দেখা গেল যে শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে এক গ্রুপ নেমে গেল। এক গ্রুপ বলল না সরকারকেই পদত্যাগ করতে হবে। মানে মা মানে দেখেন মানে আপনি যে আওয়ামী লীগকে যে আপনি মানে অনেকে আছে না বিএনপির মধ্যেই অনেকে আছে যে আওয়ামী লীগকে মনে করে যে না রাজনীতি করা দরকার। আছে না ইতিবাচক মহাসচিব তো এই পজিটিভলি এগুলি কিন্তু একটা অ্যালার্মিং। এটা এই যে আপনি একটা ওয়ার্নিং বা এটা দিয়ে গেছে। আপনি যে কথা একটা আসলে কারেক্ট কথা বলেছেন যে আমাদের এখন এই নতুনভাবে যেটা আসছে এটাকে কিভাবে ডিল করতে হবে। আমি বলব শিক্ষামন্ত্রী মহোদয়, আপনারা যেরকম কাছের মানুষ, উনি যখন মালয়েশিয়া ছিলেন, আমি খুব কাছ থেকে উনাকে দেখেছি। প্রায়ই যেতাম, তখন উনি পুরা স্টুডেন্টের মতোই ছিলেন। এবং হি ওয়াজ ভেরি সিরিয়াস। খালি স্টাডির জন্য আমি যেটা বললাম, উনার যে স্টাডির ভিতরে উনার রক্তের মধ্যে আছে কিছুটা জিনিস। যেটা অনেকটা 60 প্লাস ছিল উনার বয়স তখন, উনি যখন ডক্টরেট করলেন। উনি বসেছিলেন না। দেখেন উনার সময়টা কাজে লেগেছেন। কাজেই উনি চান, আমি যেটা বললাম শুধুমাত্র উনাকে পরীক্ষা মিলন বলে উনি হয়তো মনে প্রাণে চান টোটাল সামগ্রিক শিক্ষা ব্যবস্থাটাই যেন উনি একটু পরিবর্তন করতে পারেন। কিন্তু ওই যে আপনি যে কথাটা বললেন একটু সতর্ক হতে হবে। এখন যেহেতু আগে এই উপদ্রবটা ছিল না। আমরা এটাকে যদি ইউজ করতে পারি সোশ্যাল মিডিয়া, এটা একটা উপদ্রবের কারণ হয়ে গেছে। আবার এই যে যেটা বললেন যে আমাদের যে নৈতিক যে অবক্ষয়টা হয়েছে, আপনি বোধহয় ওইটা চোখে পড়েছে কিনা আপনার জানি না। একটা ভিডিওতে দেখলাম এক গার্ডিয়ান হুম, তার বাচ্চাকে কেন টিচার শাসন করছে। সে যাইয়া মহিলা টিচার, পার্লের একজন ছেলে ছিলেন, সম্ভবত প্রিন্সিপাল হবেন, তাকে ডিঙায়া ওই মহিলাকে অ্যাটাক করতে চায়। কেন আমার ছেলেকে আপনি করবেন? মানে চিন্তা করেন কোন জায়গায় পৌঁছে গেছে। এখন এইরকম একটা জায়গায় এবং এগুলিকে ধ্বংস করেছে। এই যে আগে যারা ছিল ১৫ টা বছর ওরা ইচ্ছাকৃতভাবে করেছে। কারণ আমাদের দেখেন কি সরাসরি আমাদের ক্ষতিটা কি? হয়তো সবাই সার্টিফিকেট পাবে। হয়তো ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ইউজলেস। কোথাও করতে পারবে না। আমাদের সরাসরি কম্পিটিটর। আপনি বলেন এই যে বিভিন্ন বাইরে যে আপনাদের ওয়ার্ক ফোর্স গুলি যাচ্ছে, ওখানে সুপারভাইজারের সব দেখবেন ইন্ডিয়ান। আর যত ওয়ার্কার, লেবার আমরা এতেই কিন্তু খুব খুশি। আমরা কিন্তু খেয়াল করি না। আমরা যদি এই প্রত্যেকটারে একটু ভালো ইংলিশ, আমাদের মূল দুর্বলতা হলো ইংলিশে কথা বলতে পারে না আমাদের কাউন্টার পার্টের মতো। কাজে এইটাই তো একটা অ্যাডভান্টেজ দিয়েছে। ১ কোটি মানুষ আমাদের বাইরে আছে। এদের যদি $১০০ করে বাড়ে, যদি মনে করেন সুপারভাইজার হলো $২০০, $৩০০ করে বাড়ে, তা আমাদের টোটাল ইনকামটা কত? সরাসরি তো আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এবং তারপর মনে করেন ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, ওরা কিছুই না, শুধুমাত্র সার্টিফিকেট আছে। এই ডাক্তারের কাছে আপনি কি করবেন? তখন চিকিৎসার জন্য আবার পাশেই যাবেন। কাজে এই ডাক্তারকে প্রতি আপনার আস্থা থাকবে না। দেখা যাচ্ছে মেডিকেলেও কিন্তু কয়েকটা ব্যাচের মধ্যে ওরকম হয়েছে যে আপনার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এখন এই ফাঁস করা প্রশ্নপত্রে যারা ডাক্তার হবে, এরা আসলে কি করবে? এগুলো তো প্র্যাকটিক্যাল সমস্যা। কাজে প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন সেটা তো আসলে একটা জেনুইন কনসার্ন আমাদের জন্য। এরা ধ্বংস করে গেছে। না এবং কাজে করে না মিনা এখন ভাই জি। জি। না মিনা ভাই এটা খুবই কারেক্ট কথা এবং ধরেন আমি তো ধরেন হাসিনার এই ১৭ বছরে যারা ওই যে জিপিএ ৫ তারপরে আপনি দেখছেন মানে প্রশ্নপত্র ফাঁস তো মানে আমার মনে হয় যেন একটা মানে শুধু ভাই যে ভয়ঙ্কর হলো টিচারদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে নম্বর কম দেওয়া যাবে না। যাই লেখে দেখেন এগুলি নিয়ে তো অনেক কি হয়েছে। তো নম্বর দিতে হবে। আমরা ধরেন ভবিষ্যৎ বাংলাদেশ ধরেন এই ছেলে মেয়েগুলোই তো ধরেন ভবিষ্যতের প্রশাসনে যাবে, পুলিশে যাবে মানে নেতৃত্বে তো এদের হাতে, পররাষ্ট্রে যাবে। তো এরা আপনি কি যোগ্যতায় যাবে? মানে আমরা বাংলাদেশকে কাদের হাতে রেখে যাব? সেই জায়গাটা শুধু আসলে আমরা কিভাবে ব্যাক করব বলেন তো? কনক ভাই যে শুধুমাত্র ওটা নয়, সিঙ্গাপুরে কিন্তু আমাদের যে অফিসার যারা আসে ট্রেনিং এ আসে। একটা গ্রুপ এরকম আসলো। আপনি যদি দেখেন আমি গেলাম, আমার এক বন্ধু ছিল বন্ধুরই হিসাবে। এদের কোয়ালিটি দেখে আমি আসলে অবাক হয়েছি।
পরে আরেকজনে বলল যে, "ভাই এটা কি করবেন? যেই দিন মন্ত্রণালয়ে নাকি কোনো চিঠি লিখতে হয় ইংলিশে, ঐদিন কেউ আর অফিসে আসে না।" তখন কি এক্সপার্ট এই ইংলিশে চিঠি লেখার জন্য এক্সপার্ট হায়ার করতে হয়। এটা নাকি আমাদের মন্ত্রণালয়গুলির অবস্থা। মানে কোন অবস্থায় আমরা এবং তাহলে ভবিষ্যতে আমরা কোথায় যাব? এখন আপনি যে বললেন, আপনি যদি আসলে কোন এন্টারপ্রেনার হন, যেকোনো কাজে পান কোন লোক নাই। এমনি হাজার, হাজার বেকার বসে আছে। কিন্তু আপনার ওইটা নাই। এই যে মনে করেন এখন একটা বিরাট সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আপনি যে এই যে নার্সিং আমাদের প্রাইম মিনিস্টার উনিই বলেছেন। উনারও কিছু উদ্যোগ আছে। তারা খুব সুন্দর করে আমি আমি পার্সোনালি কিছু কথা বলে দেখেছি। তাদের একটা ইয়ে আছে। আমরা হয়তো কিছুটা কন্ট্রিবিউট করতে যাচ্ছি। এই যে মনে করেন যে আমাদের যে নার্সিং এটা ইউরোপ বা অন্যান্য দেশে কিন্তু এইজিং পপুলেশন এটা বেড়ে যাচ্ছে। ওদের প্রচুর নার্স দরকার পড়বে। এইগুলি কে দিতে পারে? আমরা যদি আমাদের ছেলে-মেয়েগুলিকে ওইভাবে তৈরি করতে পারি তাহলে হিউজ একটা ইনকাম হতে পারে। কিন্তু এই লেভেলের এখন আপনি গ্রামের দিকে যান ইংলিশে কোনো টিচার পাওয়া যায় না। আমি তো স্কুলের সাথে জড়িত আমি জানি। কোনো ইংলিশের টিচারই পাওয়া যায় না। তা আমাদেরটা মোটামুটি একটা উপজেলা লেভেলের উপজেলা শহরে। ওই স্কুলেও কিন্তু আপনি ভালো ইংলিশ টিচার পান না। তো আরো প্রত্যন্ত গ্রামাঞ্চলে কি পরিস্থিতি আপনি একটু চিন্তা করেন। দেখুন এগুলির দিকে কারো কোনো চিন্তা নাই। এই যে মনে করেন যে আমরা বারবার ওই যে শিক্ষামন্ত্রীকে বলি ডেফিনিটলি হি হ্যাজ গট সাম প্ল্যান। তাই না? আমরা তাদেরকে ওই সুযোগটা তবে দিতে হবে। তবে এই জায়গাটা আমি একটু হতাশ যে ধরেন গত প্রায় ৫ মাস হয়ে গেল এই সরকারের। কিন্তু ৫ মাসের মধ্যে হাসিনার যে ড্যামেজ করেছে অ্যা উম সেখান থেকে বের হয়ে আসার বা রিভিউ বা এই যে পাঠ্যপুস্তক নিয়ে একবার কি বলল সৃজনশীল পদ্ধতি, একবার পিএসসি পরীক্ষা, একবার কি আছে না? জুনিয়র কি পরীক্ষা। তো মানে নানা রকম ভাবে এক্সপেরিমেন্ট করে এক্সপেরিমেন্ট করেছে। হ্যাঁ, সৃজনশীল হ্যাঁ। পদ্ধতি দিয়ে তো মানে একটা প্রজন্মকে মোটামুটি সহায় দিচ্ছে। মানে সৃজনশীল কি এটাই বুঝে নাই আপনি তারা। আপনি এবার খুব সুন্দর একটা ধরেছেন। আপনার হয়তো মনে আছে কিনা যে এই যে জাফর ইকবাল এটা নিয়ে সে খুব সুন্দর। সে এক জায়গায় একদিন বলল কি যে সে কোন জায়গায় জয়দেবপুর ওই জায়গায় গিয়ে যে ক্লাস 8 বা 9 এর ছেলে-মেয়েদেরকে জিজ্ঞেস করছে এই পদ্ধতি তোদের ভালো কিনা? ওরা বলছে হ্যাঁ, এরা খুব খুশি। এখন মনে করেন ক্লাস 8 এর ছেলে-মেয়ে ও আপনাকে পরামর্শ দিবে। তার কাছে যেটা কমফোর্ট সেটাই তো সে ভালো বলবে। ওরা তো জানে না কোনটা ভালো বা মন্দ। এখন এরা কি ধ্বংস করেছে? এরা হয়তো এই বাচ্চাদেরকে খুশি করবে, তারা আনন্দে থাকবে। দেখেন তার কথাবার্তাগুলি প্রত্যেক এই স্টুপিডটা আসলে দেশের শিক্ষা ব্যবস্থাটা পুরা ধ্বংস করেছে। এখন যদি আপনি কিছু একটা করতে চান, এই বর্তমান সরকারের ব্যাপারে যেটা বললেন, দিস ইস মাই অবজারভেশন। উনারা এক ধরনের প্যানিক অবস্থায় আছে। প্রাইম মিনিস্টার সম্ভবত একটা ওয়ার্নিং দিয়েছেন ৬ মাস পরে আমি রিশাফল করব। সবাই মনে হয় কেমন জানি পিছলে পড়ে যাতে না পড়ে সবার ভিতর এই ধরনের একটা টেনডেন্সি। এটা কিন্তু টোটাল গভর্নমেন্টের এটাকে কেন জানি একটু স্লো করে ফেলছে। এটা দিস ইস মাই অবজারভেশন। এখন আমার মনে হয় যে প্রাইম মিনিস্টার যেটা হয়েছে কিছু মানুষকে সেই কমফোর্ট আপনাকে দিতে হবে। করলে তো কিছুটা ভুল হবেই। সব ভুলেই যদি আমরা এভাবে ঝাঁপিয়ে পড়ি তাহলে তো কোনো সরকারি কাজ করতে পারবে না। তাই না? তো এখন আমার কাছে যেটাই মনে হয় আমি এখনো খুব হতাশাবাদী নই। তাদের যেহেতু গুড ইনটেনশন আছে ইনক্লুডিং প্রাইম মিনিস্টার আমার মনে হয় যে ওই ইগুলি দেওয়া উচিত। আরেকটা জিনিস হলো যে আমার কাছে যেটা মনে হয় উনি অনেক কিছু প্রমিস করেছেন যে একটা অনেক কিছু করছেন। কিন্তু ন্যায়পাল এটাকে কিন্তু ন্যায়পাল, দুদক এটাকে যদি না করেন, এখন পর্যন্ত কিন্তু আপনাকে ওই যে আমাদের প্রাইম মিনিস্টার 10% জমা দেন, অন্যান্য মিনিস্টারদেরকে বলেন এটা খুবই ভালো। কিন্তু এটা মানুষের কাছে বেশিদিন ভালো লাগবে না। ইট ইস নেগলিজিবল অ্যামাউন্ট। আপনাকে মূল করাপশন এর জায়গাগুলি অ্যাড্রেস করতে হবে, সেগুলি বন্ধ করতে হবে। বিনয় ভাই এটা আমার যদি না করেন আমার যেটা মনে হইছে যে প্রাইম মিনিস্টার যে বলেছেন যে উনি তার বেতনের ১০ ভাগ আবার সরকারি কোষাগারে ফেরত দিবেন। অনেক মন্ত্রীও ফেরত দিচ্ছেন। এইটা কিন্তু ধরেন প্রতীকী অর্থে আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং আমার মানে আন্ডারস্ট্যান্ড করার ক্ষমতা। উনি বলছে যে মানে যেটা ইনকাম করতেছো সেখান থেকে সরকারি কোষাগারে ফেরত দাও। ইট মিনস যে তোমরা চুরি করিও না কেউ। মানে রাষ্ট্রীয় সম্পদ চুরি করিও না ভাই। এখন মানে ওইটাই তো তোমাকে এটা রাষ্ট্র যদি যে আপনি বেতনটা দেন দিচ্ছে, তোমাকে রাষ্ট্র যে বেতন দিচ্ছে সেখান থেকে 10% ব্যাক করো। এ এ এটার ক্লিয়ার ইন্ডিকেশন মানে হচ্ছে যে ভাই তোমরা চুরি করিও না। মানে যেটা পাচ্ছ সেখান থেকে আরো 10% ফেরত দাও। 10% 10% মেসেজটা কমিশনে এটাই। যায়ও না। মানে 10% কমিশনে যায় না তো ভাই। 10% ফেরত দাও সরকারের কাছে। এই মেসেজ কি আপনি মনে করেন যে সবার মাথায় ঢুকছে? এই মেসেজ কি এটা সবাই আপনার অনেকটা হইলো যে ওই যে রোগীকে বলছিল যে তুমি এই ডায়েট খাবা। পরে রোগী আবার জিজ্ঞেস করে এটা কি খাবারের আগে খাবো না পরে খাবো? এখন হয়ে গেছে কি যে না এটা আপনাদের কাছে এই প্রসঙ্গটা এইজন্যই টানলাম। এই যে মনে করেন যে নেপালে যে জাস্ট খুব জনপ্রিয় একটা ইয়াং ছেলে সে প্রাইম মিনিস্টার হলো ওর বিরুদ্ধে লেগে গেছে। সাধারণ মানুষ কিন্তু বেশিদিন থাকবে না। এই সুন্দর, সুন্দর কথায় কিন্তু বেশি বলবে না।
এবং যেকোনো একটা অজুহাত পাবে যে আজকে ইন্ডিয়া যেটা হচ্ছে এটার সাথে এখান থেকে আমাদেরও শিক্ষা নিতে হবে। যেকোনো একটা স্ফুলিঙ্গ একটা হলেও মানুষের মধ্যে যদি ক্ষোভ থাকে, মনে করেন আগুনের বৈশিষ্ট্যকে একটা স্পার্ক লাগবে। স্পার্ক হলেও শুধু চলবে না, তার জ্বালানি লাগে। আগুন যেটা বলে তার ফুড লাগে আগুনের। ওই জ্বালানিটা হইল ক্ষোভ। মানুষের মনে যদি ওই ক্ষোভ থাকে সরকারের প্রতি, তার জীবন ব্যবস্থা, যেটা ইন্ডিয়া হচ্ছে, ওদের জীবন মান খুব কঠিন হয়ে পড়ছে। এই অবস্থায় চাপে যদি পড়ে তখনই কিন্তু এই স্ফুলিঙ্গটা হবে। কাজেই আমরা we are the well wisher এই সরকারের। কাজে আমাদের পরামর্শটা হলো যে আপনারা ওইটা না যে আমি হাঁটবো না ভয়ে, যে আবার কোন জায়গা ধরে এটাও ক্ষতিকর। তাহলে আপনার সরকার স্লো হয়ে যাবে, সমস্ত অ্যাক্টিভিটি স্লো হয়ে যাবে এবং একই সাথে আপনি যদি বড়, বড় প্রজেক্ট নিতে হবে, বড় প্রজেক্ট নিলে বড় দুর্নীতি হবে। সেইটাকে আবার শুধু মুখে বললে হবে না। মুখে বললে তো মনে করেন এক মিনিস্টার এসে বলতেছে, আমাদের প্রাইম মিনিস্টার এটা বলছে মনে হচ্ছে যে উনি খুব নিজেও খুব সৎ। আমি জানি না অ্যাকচুয়ালি। এর বাইরে তো সামনে তো আপনাকে এটা দেখাবে। অ্যাকচুয়ালি উনি কি করতেছেন? তাকে মনিটর করেন। তাকে বিভিন্নভাবে চেক দেন। শুধুমাত্র এটা না, আপনি যদি একই ধরনের পলিটিশিয়ানদেরকে আবার এই কাজে লাগান, তারা তো তাদের মধ্যে এক ধরনের সম্পর্ক আছে। একজন আরেকজনকে হেল্প করবে। এমন একজনকে করেন, কাউকে করেন যে তাকে আসলেই ধরতে পারবে। আপনি যদি রিয়েলি ভালো চান, বেশি না, এদের ১০ টা ভালো মানুষ হলে এই সরকার ঠিক হয়ে যাবে। বেশি লাগবে না। ৪০ জন থাকুক খারাপ। তবে মিনাল ভাই ১০ জন কিন্তু জি। ধরেন হাসিনার অবস্থা দেখে যদি সতর্ক না হয়, ধরেন এখন প্রধানমন্ত্রী মনিটর করা বা অন্য মনিটর করার চেয়েও সবচেয়ে বড় মনিটরিং হচ্ছে সিটিজেন মনিটরিং। এবং প্রত্যেকের যে মোবাইল ফোন, প্রত্যেকের যে অবজারভেশন এবং হুম, ধরেন আমরা এই গত ৫ মাসে বিএনপির বিভিন্ন মন্ত্রী এমপি নিয়ে এবং আনফরচুনেটলি, ভেরি আনফরচুনেটলি বাংলাদেশের কোন মিডিয়া এখন পর্যন্ত সেই পূর্বের আস্থায় মানে ধরেন যে আমি যদি বলি যে ২০১৪ সালের আগ পর্যন্ত মানে ৯১ থেকে ২০১৪ পর্যন্ত মিডিয়া যতটুকু অর্জন করেছিল, মানে মিডিয়ার একটা পজিশন রিগেইন করছিল। জি। ১৪ থেকে হাসিনার দাসত্ব করতে, করতে এই ২৪ পর্যন্ত মিডিয়ার যে অবস্থা সেখান থেকে তারা কিন্তু এখনো ব্যাক করতে পারে নাই কিন্তু। এবং আসলে মানুষের ওইটাই এরকম মানুষের হয়ে গেছে। হ্যাঁ। আস্থা নাই বাংলাদেশের মিডিয়ার উপরে। ধরেন মানে আমরা এখনো ধরেন যে পরিমাণ ইমেইল পাই, যে পরিমাণ জিনিসপত্র পাই আরকি। তো তাতে বোঝা যায় যে প্রধানমন্ত্রীর কাছেও নিশ্চয়ই গোয়েন্দা সংস্থার রিপোর্টগুলো যায়। প্রধানমন্ত্রীর কাছেও নিশ্চয়ই সাধারণ তার আত্মীয়স্বজন বিভিন্ন সোর্সে খবর যায়। তো এগুলো যদি চেক না দেয়ার জন্য ধরেন খুব বেশি মনিটরিং লাগবে না। অটো মনিটরিং হয়ে যায় কিন্তু। তো সেই জায়গাটা আমার মনে হয় যে আরেকটু আ সতর্ক হওয়া খুব প্রয়োজন এবং আমি যেটি বলছিলাম যে মাননীয় শিক্ষামন্ত্রীর একটা বক্তব্য আমি দেখছিলাম কদিন আগে। ধরেন এটা কিন্তু একটা বিশাল একটা ক্রাইসিস মানে ওয়ার্লড ওয়াইড। তো তিনি বলছিলেন পিএসসি এর একটা প্রোগ্রামে চ্যাট জিপিটি যেন কপি মেশিন না হয় শিক্ষামন্ত্রী। তো কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রযুক্তিকে কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেছেন চ্যাট জিপিটি যেন শিক্ষার্থীদের গবেষণাপত্র নকল করার হাতিয়ারে পরিণত না হয়। তো আপনি কি মনে করেন যে এইসব সাধু কথায় এগুলো বন্ধ হবে? ধরেন না জি, জি। আমেরিকার প্রত্যেকটা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে তাদের আলাদা করে মানে কিছু সফটওয়্যার রেডি করে দেয়া আছে। যে যেই আপনার আর্টিকেল জমা দেয় আগে ওটার ভিতর দিয়ে রান করে। ওটার মধ্যে দিয়ে যখন রান করে ওইটাই মানে ১ মিনিটের মধ্যে তারা দেখতে পারে যে এটার কত পার্সেন্ট এআই থেকে আসছে, কত পার্সেন্ট সে নিজে লিখছে, কত পার্সেন্ট প্লেজারিজম আছে অর্থাৎ অন্য কারো লেখা কপি করছে। তো এই জাতীয় একটা উদ্যোগ কি আমরা ৫ মাসে আশা করতে পারতাম না? যে আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মানে শিক্ষকদের জন্য যে শিক্ষার্থীরা যেটা জমা দেবে তারা এই পদ্ধতিতে সেটা চেক হবে। দেখি নাই কিন্তু। তাই না? মানে ধরেন যে ইতিবাচক হুম, হুম। ১ টা ২ টা স্টেপ আমরা 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 আমি আশা করছিলাম অন্তত যে না না, ঠিক আছে। আপনার এই পরামর্শটা আসলে খুব জরুরি। এটা আসলেই করা উচিত। ChatGPT যেন আমাদের টেকনোলজির সুযোগ সেটা নিতে হবে। কিন্তু এটা যেন অ আবার আমাদেরকে পঙ্গু না বানিয়ে ফেলে। এটা কিন্তু পঙ্গু বানানোর অবস্থায় হবে। সবাই এটার উপর নির্ভরশীল হয়ে পড়বে। নিজেরা কিছুই করবে না। তো এটা অবশ্যই আমার মনে হয় যে আপনি যেটা বললেন এটাই আসলে শুনতে হবে। আরেকটা যে জিনিস হলো যে আমাদের পুরা আ শিক্ষা ব্যবস্থাটাকে আমার কাছে মনে হয় যে আগে যে একটা অনিয়ম ছিল, আমি পার্সোনালি কিছু ইয়ার সাথেও জড়িত বিভিন্ন জায়গায়। সেটা নিয়ে আমিও কিছু চেক দিচ্ছি। আমার বিভিন্ন অনেকেই নাখুশ হচ্ছেন যে আমার প্রতিষ্ঠানে বা বিভিন্ন জায়গায় যারা আছেন বন্ধু-বান্ধব তারা হতাশ হয়েছেন। অনেক সময় দেখা গেছে যে আমার নিজের বন্ধু হেডমাস্টার, তার বিরুদ্ধেও আমি অ্যাকশন নিয়েছি। এবং এটাতে যে আ হয়তো আমি আমার ভালোর জন্যই করেছি। তারপরেও ধরেন এই ধরনের একটা ইয়ে আছে যেরকম আমি একটা সারা দেশে আমি শিক্ষামন্ত্রী মহোদয়কে যে জিনিসটা বলব, একটা ইয়ে আছে আপনার ছুটি হওয়ার কথা আপনার ৪ টার সময়। দেখা যায় অধিকাংশ প্রতিষ্ঠান যেটা
1:30-2টার সময় ছুটি দিয়ে দেয়। হেডমাস্টারের প্রতি খুব এখন খুব ভালো হেডমাস্টার, আগে যারা কড়াকড়ি করেছে তাদের প্রতি খুব নাখোশ। এরকম কিছু কেস আছে। আমার মনে হয় যে গ্রামাঞ্চলের প্রায় 80% এটা হলো আমার অবজারভেশন। শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে হয়তো উনি শুনবেন। আমার একটা বিশেষ অনুরোধ যে আপনি এগুলির একটা চেক দেন। এটা চেক দেন এবং এমন কিছু মানুষকে নিয়ে আপনি কিছু পরামর্শ শুনেন। অ্যাডভাইজার আপনি তো একা না, এক চোখে আপনার হবে না। যারা এইগুলি রিয়েল জেনুইন শিক্ষাবিদ বলবো বা শিক্ষানুরাগী যে একটা শব্দ আছে। অনেকেই আছে। এই সমাজে অনেকেই কন্ট্রিবিউট করতে চায়। প্রবাসীদের মধ্যেও সেই একটা ভালো একটা আছে। আমি নিজেও এনকারেজ করি যে আপনারাও এগিয়ে আসেন এই দেশে কন্ট্রিবিউট করা। বিশেষ করে আমাদের ভোকেশনাল ট্রেনিং যারা এই অনুষ্ঠানগুলি শুনছেন। আমার খুব কাছে ২-১ ভাই আছে তারা প্রস্তাব দিয়েছে। আমিও যথাযথ কর্তৃপক্ষকে এটা বলেছি। তারাও এটাকে পজিটিভলি নিয়েছেন। তা আপনারা আরো এগিয়ে আসেন। আমাদের এই দেশটাকে বাঁচাতে হবে। আর শুধুমাত্র যে যেখানে আছে এগুলির জন্য এই যে বলে আমাকে দেশের সেবা করার সুযোগ দাও। আসলে কি দেশের সেবা করার সুযোগ দেওয়ার দরকার আছে? আপনি পার্টিসিপেট করেন না, অনেক জায়গা রয়েছে। তাই না? এখন বিশেষ করে আরেকটা কথা ভাই আমি একটু বলতে চাই যে ধরেন এই যে আমরা এখন কি করব সর্বাঙ্গে ব্যথা। ইন্ডিয়াকে দেখেন, ইন্ডিয়াকে আমরা অনেক সমালোচনা করি। কিন্তু ২-১ টা জিনিস আছে। ওদের শিক্ষা ব্যবস্থাটাকে ওরা ক্লিন রেখেছে। ওদের স্বাস্থ্য ব্যবস্থাটাকে ক্লিন রেখেছে। এখন মনে করেন আমার অনেকগুলি ধরনের আছে। আমি কি সব জায়গায় ফেরেশতা বা 100% হয়ে যেতে পারবে না। কিন্তু এই ২ টা জায়গাকে আপনাদের প্রতি বিশেষ অনুরোধ যারা সরকারে আছেন, যারা সিভিল সোসাইটি আছেন, বিশেষ অনুরোধ জাতিকে রক্ষার জন্য এই ২ টা সেক্টরকে বাঁচান। ওখানে তারা ভুল করবে আপনারা এমন সমালোচনা করেন যাতে তাদের কারেকশন এর সুবিধা হয়। তারা ধ্বংস হয়ে যাবে। ওইটা যদি করেন তাহলে তো কাজ করতে পারবে না। জি, আপনার কথাটা শোনা যাচ্ছে না। কারণ আমাদের প্রজন্মের মানসিকতা পরিবর্তন হচ্ছে। প্রজন্ম অনেক বেশি ধরেন মানে কি বলবো একে কালচারাল যে আগ্রাসন, এই আগ্রাসন কিন্তু অনেকে কাবু হয়ে যাচ্ছে। আমরা ইদানিং তাদের কথাবার্তায় দেখি বা সবকিছু মিলায়। বা কিছু বিষয় ধরেন অভিভাবকদেরকে মানে সচেতন করা, অভিভাবকদেরকে যেই নিয়ন্ত্রণটা একটা সময় আমাদের উপরে ছিল। মানে আমরা যখন এই স্কুল কলেজে পড়ে আসছি বা ইউনিভার্সিটিতেও পড়ছি তখনও যে নিয়ন্ত্রণের মধ্যে ছিলাম সেই নিয়ন্ত্রণটা আমার মনে হয় এখন নাই। সেই জায়গাটায় বাবা-মায়ের সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করা। পাশাপাশি ধরেন এই যে ধরেন যেটা আমি বলছিলাম যে ধরেন আপনি আমার সঙ্গে টেলিফোনে কথা বলে সেটা পাবলিক করে দিবেন। আপনি একজন শিক্ষামন্ত্রীকে নিয়ে আপনি অশ্লীল কথা বলবেন। মানে এটা কোন প্রতিবাদ না। এটা হচ্ছে অশ্লীলতা। এবং আমরা এটাকে এনজয় করি। হ্যাঁ, হ্যাঁ, এটাকে আমরা এটা এনজয় আবার করি, এটাকে এটা আবার এনকারেজ করি। এটা আবার সোশ্যাল মিডিয়ায় একটা গ্রুপ এনজয় করতেছে। ওইটা দেখে আবার ধরেন আরেকটা গ্রুপ আরো অশ্লীলভাবে কিছু বানাচ্ছে। তো এই জায়গাগুলো আমি মনে করি যে করা উচিত। মানে আইনের আওতায় আনা উচিত। অবশ্যই এটা মাত্র এটার জন্য কোড অফ কন্ডাক্ট এটা আপনার সবচেয়ে হলো যে স্কুলের জন্য একটা কোড অফ কন্ডাক্ট থাকবে, টিচারদের জন্য একটা কোড অফ কন্ডাক্ট থাকবে। এটা অবশ্যই জরুরি। এটা যদি আপনি না থাকে কোনো টিচার, কোনো স্টুডেন্ট যদি এই জাতীয় বেয়াদবি করে, শিক্ষামন্ত্রী হলো আমাদের এই ইনস্টিটিউশনের সর্বোচ্চ একটা জায়গা। এখন তাকে নিয়ে যদি একটা স্কুলে বাচ্চারা হ্যাঁ আপনার ট্রল করতেছে আর আমরা এটাকে এনজয় করতেছি বিভিন্নভাবে সেটাকে আমরা এনকারেজ করতেছি। প্লিজ এটা করেন না। এটা নিয়ে একটা সামাজিক প্রতিরোধ আসা দরকার। আজকে শিক্ষামন্ত্রী কি করবেন? দুদিন পরে আপনার বাবা হিসাবে আপনাকেও সে সম্মান করবে না। আর যে কথাটা বলেন যে শিক্ষকদের প্রতি একটা সম্মান, এটা আমাদের অ্যাসেট। আমরা সেই কি জানি একটা সুন্দর কবিতা পড়েছিলাম যে বাদশাহ আলমগীর, এটা আমরা সবাই জানি। আর সেই বাদশাহ আলমগীর তার রাজা হয়ে তখন সম্রাট হয়ে তার ছেলে কেন পা দিয়ে মানে হাত দিয়ে ধুয়ে দেয় নাই। দেখেন তেমনই ছিল। আমরা এতটুকু চাই না। কিন্তু শিক্ষকদের একটা সম্মান সেটিকেও আমাদের এনশিওর করতে হবে। বরং আপনারা শিক্ষককে মারতে যান। আমাদের শিক্ষামন্ত্রীকে নিয়ে ট্রল হয় আর আমরা সুন্দরভাবে বসে থাকি। প্লিজ। মীরা ভাই ধরেন ট্রল বা ব্যঙ্গ হইতেই পারে। কিন্তু আমার কথা হচ্ছে যে ব্যক্তিগতভাবে মানে অতি ইনসাল্টিং যে কনটেন্ট গুলো আমরা দেখেছি আরকি। সেই জায়গাগুলো আমার মনে হয় যে আইনের আওতায় আনা উচিত। মানে এটা মত প্রকাশের অধিকারের মধ্যেও পড়ে না, এটা ফানের পর্যায়েও পড়ে না। এটা হচ্ছে একেবারে নোংরামির পর্যায়ে চলে যায় এবং সেটা হ্যাঁ, আমি মনে এটাকে করি যে হ্যাঁ। এবং পাশাপাশি ধরেন লেখাপড়া করতে হবে, লেখাপড়া করে পাস করতে হবে এবং দ যোগ্য লোকরাই যোগ্য জায়গায় যাবে। কারণ আমরা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশকে এভাবে তো আমরা মানে ছেড়ে দেওয়ার দেখেন কোনো সুযোগ নাই। সর্বনাশটা করেছে যে নতুন পদ্ধতি মানে করা। আমাদের সময় ধরেন কিছুটা জিনিস মুখস্থ ছিল। হ্যাঁ, আপনার তো ইংলিশ যদি আপনি মুখস্থ করা ছাড়া অন্য কিভাবে করবেন? ওয়ার্ড আপনাকে মুখস্থ করতে হবে। অনেক ফর্মুলা আপনাকে মুখস্থ করতে হবে। এরকম সিঙ্গাপুরের মতো জায়গাও কিন্তু এটা অনেক কিছু রয়ে গেছে।
এরকম এবং তারা শিক্ষা ক্ষেত্রে কিন্তু অনেক এগিয়ে আছে। আমাদের সিঙ্গাপুর যদি দেখি, এটা কিন্তু শিক্ষা ব্যবস্থা অনেকটা আমাদের আগের মতো। ওদের প্রাইমারি স্কুলে লিভিং একটা এক্সাম হয়, ওখানে ওই যে বোর্ডে স্ট্যান্ড করার মতো ওরকম একটা থাকে, নাম্বারিং থাকে এবং বাচ্চাদের যে বাচ্চার বাবা-মারা খুব বেশি সিরিয়াস। সবাই যদি দেখেন এক ধরনের ওই যে আমরা যে অবস্থায় ছিলাম আমি সেটাই এখানে কিছুটা দেখি। আর আমরা হঠাৎ করে সেই এক্সপেরিমেন্টের জন্য এগুলি পরিবর্তন করে ফেললাম এবং দেখা যাচ্ছে যে এটি কি আসলে হয়েছে, যে কোনো ইমপ্রুভ হয়েছে? আপনারা ফলাফলটা দেখেন। আসলে এটা হয় নাই, বরং শিক্ষা ব্যবস্থাটা আসলেই ধ্বংস করে গেছে। বিশেষ একটা তো দেশের সাথে। মিনা ভাই, আমরা একটু আবার আগের প্রসঙ্গে যে আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি ভারতে কি হয়। তবে ইন্টারেস্টিং হচ্ছে ভারতের এই বিক্ষোভের সাথে বাংলাদেশের অনেকেও দেখলাম বেশ মানে উজ্জীবিত হয়ে উঠেছেন আরকি। আমি কালকে ভারতের একটা টেলিভিশন চ্যানেলের অনলাইন পেজে কয়েকটা কমেন্টস দেখলাম বাংলাদেশীদের। এই একটা আমি যদি কমেন্টসটা দেখে একজন লিখছে যে, "কোথাও হেলিকপ্টারের সাউন্ড পেলে মনে করবেন দুলাভাই আইছে।" মানে ইঙ্গিত করছে যে মোদি হয় হাসিনা পালায় ইন্ডিয়া গেছে, মোদি হয়তো পালায় এদিকে আসবে। একজন লিখছে, "ধরেছ শক্ত হাতে ধরো, কোনো ছাড় নয়, ছেড়ে দিলেই বিপদ, বিদায় ঘন্টা বাজিয়ে ছাড়তে হবে।" একজন লিখছে, "মুদি হটায়, দেশ বাঁচায়।" একজন লিখছে, "আহারে হাসুর জন্য মায়া হচ্ছে, বেচারি কোথায় যাবে?" তো ধরেন মানে মানুষের এই পর্যবেক্ষণের জায়গাগুলো আমি খুবই এ উপভোগ করি। মানুষ কিন্তু সাধারণ মানুষ তাদের যেই উইট করার যে ক্ষমতা বা তাদের যে পর্যবেক্ষণ বা তাদের যেই জায়গাটা, তো সেই জায়গাটায় আমরা অনুষ্ঠান শেষ করব। আম আমরা আরেকটা প্রসঙ্গে যাবো ভাবছিলাম হাসিনার ফেরা না ফেরা নিয়ে এটা আমরা অন্য সময় কথা বলব। এখন আর না ৪৫ মিনিট কথা বলছি আমরা। আমরা শুধু বলতে চাচ্ছি যে ধরেন এই জনগণের যে উইল, জনগণের যে অংশগ্রহণ, এখন আপনি জুলাই বিপ্লব বলেন, জুলাই গণঅভ্যুত্থান বলেন বা কিছুই হয় নাই বলেন, যাই বলেন, ঘটনা কি ঘটছে পুরা পৃথিবীর মানুষ জানে। তাই না? এবং না ফ্যাসিজম এর অবসান হয়েছে। এরপরে যদি আপনারা এখন যদি এসে এই সরকার যদি অ্যা ধরেন গণভোটকে অবৈধ বলবে, গণভোট হচ্ছে অবৈধ। ন্যাশনাল নির্বাচন হচ্ছে বৈধ। মানে একই মায়ের পেটে ২ সন্তান, একটা বৈধ, একটা অবৈধ। তো এইসব যদি তরঙ্গ-বরং শুরু করে, মানে বাংলাদেশেও এই যে ককরোচ পার্টি বলেন, আর এই জুলাই বিপ্লবের যারা অংশগ্রহণ করেছিল, তারা কিন্তু সবাই সজাগ কিন্তু। আর জুলাই বিপ্লব স্পেসিফিক কোন ছাত্রদল, ছাত্র শিবির বা এনসিপি বা এরকম সুনির্দিষ্ট নেতৃত্ব হয় নাই কিন্তু। এটা সাধারণ মানুষের পার্টিসিপেশন। একেবারে জনতা মানে যারা রিক্সা চালক থেকে শুরু করে গৃহিণী, ফল বিক্রেতা, ডিম বিক্রেতা সব এখানে অংশ নিয়েছিল। দিনমজুর। হ্যাঁ, তাই না? তো সেই করণ জায়গাটায় ভাই যে হ্যাঁ, থাকে। জি। হ্যাঁ, করণ ভাই যেটা আমি একটু বলতে চাচ্ছি যে আমি পুরোদমে যেটা হয়েছে যে উনাদেরকে একটা সুযোগ দিতে চাই যে দলগুলি আছে উনাদের মধ্যে এই বিষয়টা নিয়া কিন্তু যতটুকু জানি যে সরকারও কিন্তু পুরোদমে সেটা অস্বীকার করছে না। যেটা কিভাবে তাদের হয়তো অন্য মেকানিজম তাদের একটা থাকবে। এজন্য যে অনুরোধটা থাকবে আপনারা বসে এটা একটা সমাধান করুন। এখন আমরা আর এফোর্ড করতে পারব না। অন্য কোনো বিপ্লব বলেন, এটা জাতি এফোর্ড করতে পারবে না। এবং একই সাথে যে কথাটা যে সন্দেহটা যে আমাদের আছে হাসিনা আবার ফিরে আসবে এইজন্যই আসতে পারবে না। আমি অল্প কথায় বলে রাখি যে আসলে দেখেন ফ্যাসিজম সারা পৃথিবী থেকেই সরে যাবে। যে অবস্থা শুরু হয়ে গেছে, যে জনগণের যে জাগরণ শুরু হয়ে গেছে পৃথিবীর সব জায়গায়। ওই বুথ থেকেই কিন্তু আমরাও এটাকে সমর্থন করি। সর্বান্তকরণে সমর্থন করি ইন্ডিয়াটা। শেখ হাসিনা আসবে কিভাবে? সে যেখানে গিয়েছে ওখানেই তো শেখ হাসিনার যে ফ্যাসিজম এইটার বিদায় নিতে বাধ্য হবে। কাজেই এই বাংলাদেশে হাসিনা আসার আসলেই কোনো সম্ভাবনা নাই। ওই বাকিরা যারা আর হাসিনা এমন সাহসী না যে সে ১৪০০ মানুষ হত্যা হয়েছে এটাকে কিন্তু জাতিসংঘের রিপোর্টে আছে। এটা একটা গণহত্যা। এই গণহত্যার একটা সে এটা অলরেডি কোর্ট থেকে একটা রায় হয়ে গেছে। এই রায় মাথায় নিয়ে আসার মতো সৎ সাহস হাসিনা এবং তার খানদানের নেই। অতীতে সেটা প্রমাণ হয়েছে। কাজে এটা নিয়ে মনে হয় আমরা পরবর্তী সময়ে আরো কথা বলতে পারবো। শুধু এইটুকু আশ্বস্ত করতে চাই, এইদিকে না করে সরকারের যেটা হয়েছে আপনারা কিছু কাজ করেন। যেরকম আমি যে তারেক রহমান, ডক্টর শফিকুর রহমান সবাইকে বলবো আপনাদের সামনে কিন্তু একটা স্টেটমেন্টস হওয়ার আপনারা পলিটিশিয়ান হতে পারেন, যে কেউ হতে পারে রাজনীতিবিদ। মনে করেন এখন আওয়ামী লীগকে নিয়ে আসলে কি করবেন? অনেকেই যেটা একটা বিরাট বড় প্রশ্ন। এখন রিকনসিলিয়েশন করতে হলে আমার যে পরামর্শটা হলো আপনারা সবাই মিলে সেখানে প্রধানমন্ত্রী, তারপরে জামাত এবং এনসিপি সবাই মিলে আপনারা একটা রিকনসিলিয়েশনের অবশ্যই ব্যবস্থা করতে হবে। এটার বিচার হইতে হবে, যারা সরাসরি এটার ক্রিমিনাল ওদেরকে বিচার করতে হবে এবং সাধারণ যারা আছে তারা
তাদেরকে কিন্তু একটা কমফোর্ট জোনে নিয়ে আসতে হবে। এদেরকে ডিসকমফোর্ট বা এই জায়গায় রাখলে সেটাও কিন্তু একটা এই সমাজের জন্য একটা স্বাস্থ্যকর অবস্থা না। কাজেই এই কাজটা যদি মনে করেন আমি ঠিক আছে, আমি জামাত মনে করলো আরে আমি একা একা আওয়ামী লীগের গুলি নিয়ে আসি, সরকারও একইভাবে মনে করলো, এনসিপি মনে করলো, প্লিজ ফর গড সেক আপনারা ইন্ডিভিজুয়াল না করে সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত নেন, তারপর যার ইচ্ছায় ওখানে যাবে এবং ওইটাকে ফেসিবাদকে মোকাবেলার জন্য এই হাসিনার মতো আর কোনো ফেসিবাদ যেন না আসতে পারে সেটাকে প্রটেক্ট করার জন্য এটাই একমাত্র উপায়, সেটা হলো সম্মিলিতভাবে আপনাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। আপনারা যদি ইন্ডিভিজুয়াল নিতে পারেন দেন ইউ উইল বি জাস্ট লাইক এ পলিটিশিয়ান, আর আপনারা সম্মিলিতভাবে নেন জাতি আপনাদেরকে স্টেটসম্যান হিসাবে এমন এনসিপি যারা আছেন তাদেরকেও কিন্তু ওই লিডারকেও স্মরণ করবে দেন ইউ হ্যাভ ডান সামথিং গ্রেট ফর দ্য নেশন। আর মিনার ভাই ধরেন যেটা আমরা বলছিলাম যে ধরেন জুলাই বিপ্লব, গণভোট, সংবিধান সংশোধন, রাষ্ট্র সংস্কার, এগুলা ধরেন পলিটিক্যালি ধরেন এটাকে ব্যবহার করার মতো কোনো এজেন্ডা না আসলে। মানে আমি এটা নিয়ে দর কষাকষি করব, এটা নিয়ে এই করব, ওটা নিয়ে এই করব, আজকে আমি এই কথা বলবো, জামাত এই কথা বলবে, এনসিপি এই কথা বলবে। নো, দিস ইজ নট দ্যাট মানে পলিটিক্যাল আর কি টুল। এটা এটা একটা স্বীকৃত একটা অবস্থান। আপনার পলিটিক্যাল টুল হচ্ছে আপনার ইন্ডিয়ার সাথে আপনার রিলেশনশিপ কি হবে, আপনি কি বলবো এটাকে, ওই যে সেভেন সিস্টার্স নিয়ে আপনার পলিসি কি হবে, আপনি বর্ডার পলিসি কি হবে, আপনি পাকিস্তানের সঙ্গে কতটুকু যাবেন, আপনি চীনের সঙ্গে কতটুকু যাবেন, দ্যাট উইল বি দ্য পলিটিক্যাল এজেন্ডা, দ্যাট উইল বি দ্য পলিটিক্যাল ইস্যুস। মানে জুলাই বিপ্লবকে নিয়ে গণভোট মানি না, এটা মানি, ওইটা করবো না, এটা করবো, নো, এইসব করে এই সরকারে যারা এগুলা করার চেষ্টা করছে তারা আসলে এই সরকারকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। একদিকে আমরা বলবো যে জুলাই সনদের প্রতিটা কি বলবো সব মানা হবে, মানে বিএনপি বলছে যে তারা যে যতটুকু নোট অফ ডিসেন্ট দেয় নাই তারা সেটা মানবে। তো আমার মনে হয় যে এই জায়গাগুলো নিয়ে যদি বেশি খোঁচাখুচি হয় পরাজিত শক্তি ফিরে আসবে, এবং পরাজিত শক্তি জি 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 ফিরে আসলে এই যে শিক্ষামন্ত্রীর ছোট্ট একটা ঘটনাকে নিয়ে যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং সরকারের পদত্যাগের আন্দোলন, এটার মধ্যে যেভাবে ছাত্রলীগ যুবলীগ ঢুকছে সেভাবেই তারা বিভিন্ন জায়গায় আবারও ঢুকবে। আপনার শেষ মন্তব্য। হ্যাঁ জি করণ ভাই আপনার সাথে ফুললি অ্যাগ্রিড, আমারও ওই রিকোয়েস্টটা। আমি আর কি এখনো একটা নিউট্রাল বা পজিশন থেকে কোনো একটা পক্ষকে না নিয়ে, সরকারের হয়তো কিছু লিমিটেশন থাকতে পারে, নোট অফ ডিসেন্ট তাদের ছিল এবং এগুলিও হয়তো যে কোনো তাদের মানে একটা পলিটিক্যাল পার্টির একটা থাকতে পারে। এখন জানেন জামাত একটা পলিটিক্যাল পার্টি, দে আর মোর ডিসিপ্লিন, কিন্তু সেই কাজটা হয়তো বিএনপির পক্ষে সম্ভব না, কাজে তাদের একটা লিমিটেশন থাকতে পারে। দিস ইজ মাই থিঙ্কিং। এখন মনে করেন এই লিমিটেশনটাকে অন্যরাও একটু দরদের সাথেই দেখতে হবে। এখন আপনারা যদি সেই ইস্যুটা বাইরে চলে আসে, আপনারা নিজেরা কথা বলেন যে নোট অফ ডিসেন্ট কিসের জন্য দিতে, এটা যে নতুন করে হয়েছে বিএনপি সেটা বলে না, এটা কিন্তু আগে থেকেই বলছে নোট অফ ডিসেন্ট দেওয়া ছিল। কাজেও তাদের কিছু আপত্তি ছিল, ওখানে তাদের কিছু লিমিটেশন আছে, তাদের জন্য কিছুটা বেকায়দাজনক অবস্থাও থাকতে পারে এবং ওইটাকে একজন আরেকজনকে দেখেন, আমার মনে হচ্ছে ওইটাই। কিন্তু হোল আউটকামটা যদি বাইরে এইভাবে চলে আসে তাতে কিন্তু বেনিফিটেড হবে সেই ফেস্টিভাল, আমরা যেন এই সুযোগটা না দিই। এবং হাসিনার আমলে সবচেয়ে বেশি যে বিষয়টা সামনে এসেছিল, ইরেসপন্সিবল স্পিচ, প্রতিপক্ষকে হুম, অত্যন্ত তাচ্ছিল্য ভাবে আক্রমণ করা, এই যে নগ্নভাবে তাকে অপমানজনকভাবে ঘায়েল করার চেষ্টা, এবং সেই চেষ্টা আমরা এই বিএনপি সরকারেরও কারো কারো মধ্যে দেখছি, কারো কারো মধ্যে দেখছি। এটার সুফল ভালো বয়ে আনবে না। এবং আমি বারবার যেটা বলার চেষ্টা করি যে প্রধানমন্ত্রীর যে আন্তরিকতা বা প্রধানমন্ত্রীর যে পরিকল্পনা, সেই পরিকল্পনা ওনার আশেপাশের মানুষ তো বটেই, মন্ত্রিসভারও অনেকেই বুঝতে পারছেন না আর কি, মানে ধারণ করতে পারছেন না, দেখছেন কিন্তু আসলে যে উপস্থাপন জিহ্বাটা, করতে পারছেন না। কি মনে করেন? শেষ। এই যে জিহ্বাটা হলো সবচেয়ে নরম মানুষের একটা অঙ্গ, কিন্তু এটা হলো সবচেয়ে বড় ক্ষতিকর হয়ে দাঁড়ায়। আপনি যে কথাটা বললেন যে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এই ইন্ডিয়ায় কিন্তু সমস্যাটা সৃষ্টি হয়েছে তুচ্ছ তাচ্ছিল্য থেকে। তা আমরাও সেই জিনিসটাই ভাই আপনাদের যারা শুরু হয়েছিল তাচ্ছিল্য থেকে, ওই যে রাজাকারের নাতি। হাসিনার মধ্যে ওই ধরনের, এবং দেখেন যে একটা তুচ্ছ তাচ্ছিল্য ব্যাপার আছে। বিএনপিকে তো ওরা নমশূদ্র মনে করতো, এবং একই অবস্থা দেখে এখন যদি বিএনপি জামাতকে নমশূদ্র মনে করে যে তারা একজন বিরোধী দল হিসাবে অ্যাকসেপ্ট করতে চান না, নতুন ভাবে কাউকে বিরোধী দল বানাবেন, ফর গড সেক ডোন্ট ডু ইট। আপনারা যদি এটা মনে করেন যে আপনারা ডিসাইড করবেন, তো জনগণের একটা ডিসিশন থাকবে। আপনি এটা মনে করেন এটা মুসলিম মেজরিটি কান্ট্রি, এবং এখানে যদি একটু ইসলাম দেখলে আমরা প্যানিক হয়ে যাই, না আপনার মালয়েশিয়া আমাদের প্রাইম মিনিস্টার ভিজিট করে এসেছেন, আমরা মালয়েশিয়ার মতো হব, আমরা টার্কির মতো হব। কিন্তু যারা এগুলি আসলে একটু অগভীর মানুষ, আপনি একটু গভীরতা দেখেন, ইসলাম ইটসেলফ ইজ এ মডার্ন রিলিজিয়ান। কাজে এখানে থেকে
তাও এটা হতে পারবে না। কাজে এটা ভয়ের কিছু কারণ নাই। সে ইসলাম আছে বলেই সেটা হবে, তাকে হিউম্যান ডিগনিটি এগুলিকে সম্মান করে যদি কেউ রাজনীতি করতে চায়। There is no problem. আজকে আর যদি সরকার বিজেপি জি, আর হ্যাঁ, সবচেয়ে বড় বিজেপিও যদি আপনার যদি হিউম্যান ডিগনিটি মেনে রাজনীতি করতো, আমাদের কোনো আপত্তি ছিল না। তারা হিন্দুত্ববাদী হোক বা যেটাই হোক, জাইনিজম যদি সেই হিউম্যান ডিগনিটি মানতো, মানব যে মানবাধিকার, অন্যের মানবাধিকার এগুলির প্রতি রেসপেক্ট দেখাতো, তাহলে সমস্যা নাই। কাজে এইগুলি মেনে যদি কেউ রাজনীতি করে, সে ধর্ম নিয়ে করুক বা ধর্ম ছাড়া করুক, কোনো সমস্যা নেই। কাজেই আপনাদের ভিতরে যে এই যে প্যানিকিং অবস্থা, এরাই কিন্তু লায়াবিলিটিস হবে বিএনপির জন্য, আমি বলে রাখলাম। আপনারা যদি সেই একই অবস্থা এগুলি করেন, এগুলি বাদ দেন। দেশের উন্নয়নের দিকে তাকান, দেশের জনগণের দিকে তাকান। ধর্ম নিয়ে এগুলি নিয়ে মাথায় এত কিছু নেওয়ার দরকার নেই। ধর্ম তার নিজস্ব গতিতে চলবে। জি, আর মিনার ভাই ধরেন আমরা জনগণ নির্বাচনের মাধ্যমে একটা গ্রুপকে, একটা দলকে, কিছু ব্যক্তিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়। আর ওনারা মনে করেন যে আমরা ক্ষমতায় গেছি। তো আমরা ক্ষমতায় গেছি। মানে আমরা এখন ক্ষমতাবান। তো রাষ্ট্র পরিচালিত হয় জনগণের উইলে। হাসিনা ১৭ বছরে, ১৫ বছরে মানুষের মধ্যে যে ভয় ঢুকিয়েছিল সেটি কেটে গেছে জুলাই বিপ্লবের মাধ্যমে। সো এখন যারা ক্ষমতায় আছেন তাদেরকে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। যে আপনি হাসিনা স্টাইলে দমনও করতে পারবেন না, পীড়নও করতে পারবেন না। আপনাকে এবং মানুষের ওই ভয়টা কেটে গেছে। যেটি হাসিনা ১৪ সাল থেকে ৯ থেকে একটু, একটু করে ১৪ পরে যেভাবে আস্তে, আস্তে একেবারে ভীতির ইয়েতে নিয়ে গিয়েছিল সেটি কেটে গেছে মানুষের। সো সেই জায়গাটায় সরকারকে জনগণের উইল অনুযায়ী চলতে হবে। জনগণ যেভাবে চায় সেভাবেই পরিচালিত হতে হবে। কোন ব্যক্তি বিশেষের কথায় রাজনৈতিক হঠকারী সিদ্ধান্ত যদি নেয় তাহলে কি হবে? আর কি ৫ই আগস্ট তার একটা বড় উদাহরণ। আ মানে রাষ্ট্রের সেনাবাহিনী থেকে শুরু করে সশস্ত্র বাহিনী, পুলিশ বাহিনী, সচিবালয় বাহিনী, শিক্ষক বাহিনী, বুদ্ধিজীবী বাহিনী সকল কিছুর নিয়ন্ত্রণ থাকার পরেও শীর্ষ নেত্রীকে, প্রধানমন্ত্রীকে দেশ থেকে পালাইতে হইছে। তো এটার থেকে বড় এক্সাম্পল আমার মনে হয় না পৃথিবীতে আর কিছু আছে। জনগণ যদি রুখে দাঁড়ায়, জনগণ যদি ফুঁসে ওঠে, সেটি আপনি দমন করতে পারবেন না। অন্তত বর্তমান সময়ে এটি আরো ভালনারেবল যে উম আ মানে খুবই সিরিয়াস অবস্থা। তো আমার অনুষ্ঠান আজকে শেষ করব মিনা ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার অংশগ্রহণের জন্য। আপনি কিছু বলতে চাচ্ছিলেন? না, ওই আপনি যে জিনিসটা বললেন যে এত কিছু থাকার পরেও তাকে যেতে হয়েছে। কাজেই এখন হাতে কিছুই নাই। কাজেই হুম। আসাটা আসলেই খুব কঠিন হবে। কাজেই আমাদের হ্যাঁ, ওইভাবেই কিছু কাজ করতে হবে। না ইনশাআল্লাহ হাসিনার যে এটা, ভয়ের কারণ নেই। হুম। এটা আসলে অত্যন্ত একটা দুঃস্বপ্নের মতো ব্যাপার আরকি। এগুলা আর ও দেখেন না উনি নেতাকর্মীদেরকে বলে, "আরে ভাই আপনি বলেন এই তাপস তুই দেশে যা।" এই কি মানে উনার আত্মীয়স্বজন আছে নাকি কি শেখ সেলিম না, দেশে এ যা। এ এ এ এ এটা তো রিভার্স করতে হবে। উনি কিন্তু যাওয়ার আগে সবাইকে কিন্তু বাইরে পাঠায় দিচ্ছেন। কিন্তু আপনি আসার আগে তাদেরকে পাঠান। তখনই তো বুঝা যাবে যে আপনি আসবেন। নেতাকর্মী বাদ দিয়ে আপনার আত্মীয়স্বজন বংশধরদেরকে নিয়ে আসবেন। আত্মীয়স্বজন আসলে এটা আপনি গুড পয়েন্ট একটা নেতাকর্মীদেরকে ধরেছেন যে বিপদে আগে ফেলাইছেন। হ্যাঁ, নেতাকর্মীদেরকে অনেক বিপদে ফেলছেন আর ফেলায়েন না। ওদেরকে আনেন, বংশধরদেরকে আনেন আগে। তো মিনা ভাই আমরা পরবর্তী সময় নিশ্চয়ই আবারও কথা বলব। আ ভালো থাকেন। ইনশাআল্লাহ। আবারও দেখা হবে ভাই। আসসালামু আলাইকুম। দর্শক এতক্ষণ যে অনুষ্ঠান শুনলেন নিশ্চয়ই আপনি আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। আ দিল্লির আকাশে বাতাসে ইনকিলাব জিন্দাবাদ, বিপর্যস্ত মোদী সরকার এবং ক্রমাগত আন্দোলনের তীব্রতা বাড়ছে। ইতিমধ্যে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে আটক করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, প্রিয়াঙ্কা গান্ধীকেও আটক করা হয়েছে এমন খবর পেয়েছি। ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। তো অনেকেই আশা করছেন যে হয়তো এই মোদী স্বৈরাচারের পতন হয়তো হবে। যে ফ্যাসিস্ট রেজিম তারা বলছে যে ইন্টারনেট বন্ধ না, ফ্যাসিজম বন্ধ করো। তারা হয়তো ঐদিকে আন্দোলন টার্ন করতে পারে। আমি পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছি। আ আমরা আমাদের ভারত যেমন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উস্কানি দিয়েছিল, আমরা কোন উস্কানিতে যেতে চাই না। আমরা চাই যে ভারত তার গণতান্ত্রিক যেই ক্যারেক্টার ছিল একটা সময় সেই ক্যারেক্টারে ফিরে আসুক। আমরা আমাদের প্রতিবেশীদের সঙ্গে অ্যা সুস্থির সুশীল সম্পর্ক চাই। কোন দাদাগিরি কখনোই বাংলাদেশের মানুষ মানে নাই, মানবেও না। আর বাংলাদেশে ওই হাসিনার মতো দাসত্ব আর কেউ কখনোই ইন্ডিয়াকে দেবে না। আর কোন দাসত্বকারী কেউ